So today's topic, She Dwelt Among the Untrodden Ways, লুসি পোয়েমের 5টা কবিতার মধ্যে এটা একটা কবিতা উইলিয়াম ওয়াটসওয়ার্থ যেটা লিখেছিলেন। কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থের 5টা কবিতার মধ্যে এটা একটা। লুসি পোয়েমের ডিটেলস, লুসি কে, কেন নাম হয়ে লুসিটা অ্যাকচুয়ালি কে, কবি কেন কবিতা লিখেছেন, এর ব্যাকগ্রাউন্ড কি, ডিটেলস আমি টপিক এক্সপ্লেন করব। যদি তোমাদের আজকের এই টপিকটা যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর সামনে এসএলএসটি এক্সাম, তার জন্য এক্সামের জন্য যা যা টপিকের প্রয়োজন আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। চলো আজকে তাহলে আমরা লুসি পোয়েম এই কবিতাটা বলার আগে আমরা কিছু ইনফরমেশন কবিতা রিলেটেড জেনে নেব, তারপরে কবিতাটা আমাদের পড়তে সুবিধা হবে। এই ইনফরমেশনগুলো অবশ্যই অবশ্যই করে করো যেগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল, কবিতাটা লেখা হয়েছিল, দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1798, 1798 সালে কবিতাটা লেখা হয়েছিল, আর পাবলিশড হয়েছিল 1800 সালে। ক্লিয়ার? অর্থাৎ 2 বছর পরে, লেখার 2 বছর পরে। যেটা পাবলিশ করা হয়েছিল একটা বইয়ে, যেটা হলো লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস এই বইয়ে প্রকাশ করা হয়েছিল। তবে এটা বলা যায় যে 5টা কবিতার মধ্যে 4টে কবিতা এই লিরিক্যাল ব্যালাডসে প্রকাশ হয়েছিল, আর একটা কবিতা, অর্থাৎ একটা মাত্র কবিতা যেটা লিরিক্যাল ব্যালাডস বইয়ে প্রকাশ হয়নি, অন্য একটা বইয়ে প্রকাশ হয়েছিল, পরে সেই বইটা লিরিক্যাল ব্যালাডসে এন্ট্রি পায়। সো আমরা পরে আসবো যখন সেই কবিতাগুলো এক্সপ্লেন করব। যাই হোক, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ এই কবিতাটা লেখা হয়েছিল 1798 অ্যান্ড পাবলিশড হয়েছিল 1800 লিরিক্যাল ব্যালাডসে। এই কবিতার কটা স্ট্যান্জা, কটা লাইনস, এগুলো সব ডিটেলস কিন্তু জেনে রাখতে হবে। 3টে স্ট্যান্জা আছে, এভরি স্ট্যান্জাস দেয়ার আর 4 লাইনস। সো টাইপ কি? ব্যালাড অর এলিজি। এলিজি হলো শোক গাথা, যেখানে দুঃখ কষ্ট, একটা মর্মান্তিক মৃত্যু, এরকম একটা মৃত্যুর ঘটনা, সেখানে আমরা এলিজি শোক গাথা যেটা, এটাকে ব্যালাড টাইপ বা এলিজি টাইপ বলবো। ওকে। সো পরে আছে রাইম স্কিম কি? এ বি সিডি সিডি ইএফ ইএফ, এটা রাইম স্কিম। যদি তোমাদের এই রাইম স্কিম কিভাবে আমি করলাম, এ বি সিডি সিডি ইএফ ইএফ, আমি অবশ্যই এরকম টপিক কিছু এক্সপ্লেন করব বোর্ড ওয়ার্ক করে, যদি তোমাদের প্রয়োজন হয়। এছাড়া জেনে রাখবে এই কবিতার রিদিম কি? ইয়াম্বিক, আর মিটার হলো টেট্রা অর ট্রাইমিটার। সো ইয়াম্বিক, টেট্রা অর ট্রাইমিটারে লেখা কবিতাটা, ছন্দে। আর ফিগার অফ স্পিচ কি কি আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কবিতার, সেই ফিগার অফ স্পিচগুলো আমরা একটা একটা করে ধরে ধরে বলবো কবিতাটা একেবারে শেষে পড়ার পরে। সো এই ইনফরমেশনটা তোমরা অবশ্যই নোট করে নাও। চলো এবারে আমরা কবিতাটা লাইন ধরে ধরে একটা একটা করে আমরা পড়তে থাকবো। তো এই কবিতা যেটা আমি বলছিলাম 3 স্ট্যান্জাস, দেখো এখানে 3টে স্ট্যান্জাই কিন্তু আছে, এবং প্রত্যেকটা স্ট্যান্জায় দেখো 4টে করে লাইন আছে। কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থ wrote this poem. So, first sentence. He dwelt among the untrodden ways. she বলতে এখানে একটা ফিমেল ক্যারেক্টার, লুসির নামে প্রোনাউন ব্যবহার করা হয়েছে সি। লুসি এখানে দ্য পোয়েটস বিলাভেড, কবির প্রেমিকা। she dwelt অর্থাৎ লুসি বাস করত, ডোয়েলের পাস্ট টেন্স ডোয়েল্ট। এমং মানে অনেক কিছুর মধ্যে, দ্য আনট্রোডেন ওয়েজ, আনট্রোডেন মানে যেখানে পা পড়েনি, ওয়েজ মানে পথ বা জায়গা, যে জায়গাতে কখনো পা পড়েনি এরকম একটা প্লেসে, এরকম একটা জায়গার মধ্যে শি ডোয়েল্ট অর্থাৎ লুসি ডোয়েল্ট, লুসি বাস করত। ঠিক আছে, এবার এই যে পা পড়েনি কারোর এইরকম একটা প্লেস, সেটা কোথায়? বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, ডাভ নদীর উৎস, স্প্রিংস বলতে এখানে উৎস, ডাভ নদীর উৎসের পাশে। ডাভ নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে, নদী যেখান থেকে উৎপত্তি হয় সেখানে কিন্তু আমরা কেউ যাই না, কেউ জানি না। এইরকম একটা প্লেস, ডাব নদী যেখান থেকে উৎস বা উৎপত্তি হয়েছে, সেই প্লেসে লুসি বাস করে। তাহলে প্লেসটা কি নির্জন হবে? লোনলি একটা প্লেস। এই নির্জন প্লেসে ডাব নদীর উৎসের কাছে লুসি বাস করতো, যেখানে আনট্রোডেন ওয়েজ, যে জায়গাটা অর্থাৎ কারোর পা পড়েনি, কেউ হাঁটেনি, এরকম একটা জায়গাতে লুসি ডোয়েল্ট। তাহলে এই স্ট্যান্জার ফার্স্ট দুটো লাইনে লুসি কোথায় বাস করে, কবির বিলাভেড, সেটা বলা আছে। নেক্সট মেড, মেড মানে কি? কুমারী, লুসি কুমারী। হুম যাকে, দেয়ার ওয়ার নান, সেখানে কেউ ছিল না যাকে টু প্রেইজ প্রশংসা করবে, যাকে প্রশংসা করার মতো এখানে
কেউ ছিল না, কারণ জায়গাটা নির্জন, লোনলি একটা প্লেস, কে প্রশংসা করবে? অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, খুব কম জনই তাকে ভালোবাসত। যেহেতু একটা লোনলি প্লেস, সেখানে কেউ নেই, তাহলে সেখানে আর ফিউ মানে কিছু, ভেরি ফিউ মানে একেবারে কিছু, কেউ না বললেই চলে, এরকম তাকে ভালোবাসত। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখলাম কি লুসি কোথায় বাস করতো এবং নির্জন জায়গাতে, যেখানে আনট্রোডেন ওয়েজ, যেরকম জায়গা বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব, ডাবের নদীর উৎসের পাশে বাস করার জন্য তাকে কেউ চেনে না, কেউ জানে না, কেউ প্রশংসা করে না, খুব ভেরি ফিউ কিছু জন তাকে ভালোবাসে। নেক্সট স্ট্যাঞ্জাতে আমরা দেখব লুসির যে বিউটি সেটা কার কার সঙ্গে তুলনা করা হচ্ছে। আ ভায়োলেট বাই এ মসি স্টোন, ভায়োলেট মানে একটা ভায়োলেট ফুল, মসি স্টোন, স্টোন অর্থাৎ যে স্টোনে মস জমেছে, শ্যাওলা জমে গেছে এরকম স্টোনে, তাহলে মসি স্টোন আমরা কখন বলি? যে স্টোনের ওপরে কখনো পা পড়েনি, কেউ হাঁটেনি, এই রকম স্টোন। তাহলে নির্জন জায়গা, অবশ্যই যদি লোকজন চলাচল করতো তাহলে স্টোনে মসি স্টোনটা আর বলতো না। ক্লিয়ার? তাহলে এই রকম একটা নির্জন প্লেস যেখানে স্টোনে মস জমে গেছে, সেই স্টোনের পাশে একটা ছোট্ট ভায়োলেট ফুল, হাফ হিডেন, অর্ধ লুকায়িত অবস্থায় আছে, ফ্রম দ্য আই, চোখের থেকে, অর্থাৎ আমাদের চোখ থেকে যেন লুকানো অবস্থায় আছে, অর্ধেক লুকানো অবস্থায় আছে সেই ছোট্ট ভায়োলেট ফুল মসে ভরা স্টোনের পাশে। তাহলে এখানে নির্জন প্লেসে লুসি যেমন বাস করছে, তাহলে এই ভায়োলেট ফুলটা ঠিক লুসিকে ভায়োলেট ফুলের সাথে তুলনা করেছে। ভায়োলেট ফুলটার মতো লুসিও এরকম নির্জন একটা প্লেসে আছে। ক্লিয়ার? এখানে ফিগার অফ স্পিচ আছে, আমি নেক্সট আসছি কবিতাটার শেষে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ আমাদের জানার। নেক্সট আছে ফেয়ার অ্যাজ এ স্টার, একটা তারার মতো সুন্দর লুসির বিউটি, হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যখন কেবলমাত্র একটা তারা আকাশে চকচক করে। এই ভেনাস তারা আকাশে একেবারে খুব চকচক করে, ভেনাস তারা সবার চেয়ে উজ্জ্বল, সবার চেয়ে মনে হয় যেন ওটা একটাই তারা, মানে সবার চেয়ে আলাদা, একটাই আকাশে তারা চকচক করে। সেই স্টারের সাথে তুলনা করা হচ্ছে লুসির সৌন্দর্য, যেন সবার চেয়ে সেরা। ক্লিয়ার? তাহলে আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাতে দুটো জিনিসের সঙ্গে তুলনা করছি লুসিকে, একটা হলো ভায়োলেট ফুল আর একটা হলো স্টার। তাহলে এখানে নির্জন জায়গার জন্য লুসিকে এত সুন্দর বা এত বিউটি তার যে প্রকাশ পাচ্ছে। এখানে অনেকেই বলে যে ৫টা স্ট্যাঞ্জা গুলিয়ে যায়, কার লাইন কোনটা কার। তোমরা এইভাবে মনে রাখো, দেখো এই কবিতাটা অ্যাকচুয়ালি মানে হলো সে বাস করে যেখানে কারোর পা পড়েনি, যেখানে কেউ হাঁটেনি, এরকম জায়গাতে বাস করে। তাহলে এরকম জায়গাটা কোথায়? যেখানে নদীর উৎস, নদী শুরু হয়েছে সেই জায়গা, এবং এই নির্জন জায়গাতে কি হয়? মস জমে যায় স্টোনে, সেই মসের পাশে ফুল, আর মানে একেবারে কোনো তারা নেই, যেন একটা তারা চকচক করছে, তাহলে সব তারার চেয়ে একটা তারা বেশি চকচক করছে, অনলি ওয়ান স্টার। তার মানে কি? সবার চেয়ে সেরা, যেখানে একেবারে সবকিছু লোনলি, লোন একটা প্লেস, লোনলি প্লেস। এইভাবে মনে রাখো। নেক্সট দেখো, এটা নির্জন প্লেস বলেই কিন্তু থার্ড স্ট্যাঞ্জায় শি লিভড আননোন, সে অপরিচিতের মতো বাস করে, অ্যান্ড ফিউ কুড নো, কিছু জন তাকে চেনে, হোয়েন লুসি সিজ টু বি, যখন লুসি মারা গেল, বাট কিন্তু শি ইজ ইন হার গ্রেভ, মারা যাওয়ার পরে সে কিন্তু কবরস্থ করা হয়েছে তাকে। তাহলে নিশ্চয়ই কিছু লোক তাকে চেনে, না হলে তাকে কবর কেন দেওয়া হবে? মারা যাওয়ার পরে তাহলে সেখানেই সে পড়ে থাকতো। এই জন্য বলা হয়েছে, দেখো শি লিভড আননোন, সে অপরিচিত, কিউ কুড নো, একেবারে কিছু জন তাকে চেনে, যখন লুসি মারা গেল কিন্তু তাকে কবরে দেওয়া হয়েছে, মানে তাকে চেনে না মানে অপরিচিত, মানে এই নয় যে সে সেখানেই পড়ে থাকলো মারা যাওয়ার পরে, কিছু জন চেনে তাকে, খুব কম জন, আর সেই জন্যই তাকে কবরস্থ করা হয়েছে হয়তো, ওই জন্য বাট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, বাট তাকে কবরে দেওয়া হয়েছে। অ্যান্ড ও, কবি এখানে বিষাদ, একটা অবাক হয়ে বিস্ময় প্রকাশ করে বলছে, ও দ্য ডিফারেন্স টু মি, দেখো বিস্ময়ের চিহ্ন আছে শেষে, আমার সঙ্গে তার কতটা পার্থক্য, কতটা ফারাক, সে এখন কবরে আছে। তাহলে কবরে আছে আমার সঙ্গে তার এই ডিফারেন্স, এটা কবি কেন বলছেন? লুসি যখন বেঁচে ছিল সেটা কবির কাছে একটা আশীর্বাদ। কবির প্রেমিকা
কারোর প্রেমিকা বেঁচে আছে, এটা সেই প্রেমিকের কাছে একটা আশীর্বাদ স্বরূপ ভগবানের। এই যে আনন্দ বেঁচে থাকা, বিলাভেড বেঁচে থাকার যে আনন্দ ওয়াটসওয়াতের কাছে, আর মারা যাওয়ার পরে যে দুঃখ, এই আনন্দ এবং দুঃখ অর্থাৎ বেঁচে থাকা এবং মারা যাওয়া দুটোর মাঝখানে একটা যেন কবির কাছে একটা ডিফারেন্সিয়েট। সে মারা যাওয়ার পরে কবির থেকে আলাদা হয়েছে, তো বেঁচে থাকাকালীন কবির যে তার প্রতি একটা ভালোবাসা সেটা সে ছিল, কিন্তু মারা যাওয়ার পরে তো ডিফারেন্স হয়ে গেছে, সেই জন্য এইভাবে করা হয়েছে। সে এখন কবরে আছে, আমার সঙ্গে তার এখন আকাশ পাতাল তফাৎ। ওহ, ডিফারেন্স টু মি। তাহলে আমরা ৩ টে স্ট্যাঞ্জা দেখলাম। ১ম স্ট্যাঞ্জাতে লুসি কোথায় বাস করছে, তারপরে কি লুসির সঙ্গে মানে লুসি একেবারে অপরিচিত বা আ তোমার নির্জন জায়গাতে থাকার জন্য কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সুন্দর জিনিসের সাথে। তারপরে বলা হচ্ছে লুসিকে কবর দেওয়া হয়েছে মারা যাওয়ার জন্য। কিছুজন তাকে চিনতো হয়তো। আর তাকে কবরে দেওয়া হয়েছে এবং কবরে দেওয়ার ফলে আমার সঙ্গে তার একটা বিশাল ডিফারেন্স তৈরি হয়েছে। এই ডিফারেন্সটা কবি মেনে নিতে পারছে না। ওহ! দ্য ডিফারেন্স টু মি। এরকম একটা ব্যাপার। এই কবিতাটা পড়ে আমরা যেটা জানলাম, এখানে কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল, মানে এক্সামিনেশনের জন্য। ফর এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো চলো। ফর এক্সাম্পল, আ ভায়োলেট বাই এ মসি স্টোন। দেখো একটা স্টোনের পাশে ভায়োলেট ফুল, ভায়োলেট ফুলটা কার সাথে? লুসির সাথে তুলনা করছে। মানে লুসিকে একটা ভায়োলেট ফুলের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এটাকে আমরা যখন কোনো কিছুর সঙ্গে কিছু তুলনা করা হবে সেটাকে আমরা বলবো মেটাফোর। কি বলবো? মেটাফোর। মেটাফোর বলবো। মেটাফোর ছাড়াও আরো একটা ওয়ার্ড দিয়ে তুলনা করা বোঝায়, সেটা আমরা বলবো, তারপরে ডিফারেন্সিয়েটটা বলছি। দেখো এখানে আছে ফেয়ার অ্যাজ এ স্টার, তারার সাথে তুলনা করছে। তাহলে তারার সাথে তুলনা করছে তখন আমরা বলবো সিমিলি। সিমিলি দুটো জিনিস তুলনা করছে, ভায়োলেটের সাথে তুলনা করছে তখন বলছি মেটাফোর, আবার তারার সাথে তুলনা করছে তখন বলছি সিমিলি। কিন্তু কারণ কি? দেখো যখন ভায়োলেট ফুলের এই যে তারার সাথে তুলনা করছে, আমরা বলছি তারার মতো সুন্দর। এই যে মতো, ইংরেজি অ্যাজ বা লাইক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ আ স্টার। তারার মতো, মতো ইংরেজি কি? অ্যাজ বা লাইক। এই যে মতো ইংরেজিটা অ্যাজ বা লাইক আছে বলে এখানে আমরা বলবো সিমিলি। কিন্তু এই সেন্টেন্সে দেখো ভায়োলেট ফুলের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু লুসিকে ভায়োলেট ফুলের সাথে তুলনা করা হচ্ছে। ভায়োলেট ফুলের মতো, লুসি ভায়োলেট ফুলের মতো। এখানেও তো মতো কথা আসছে, কিন্তু অ্যাজ বা লাইক দেয়নি, সরাসরি ভায়োলেট ফুলকে এখানে বসানো হয়েছে যে লুসি যেন একটা ভায়োলেট ফুল। তাহলে ভায়োলেট ফুলের মতো তুলনা করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু মতো ওয়ার্ডের জন্য অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়নি, সেই জন্য এটাকে বলবো মেটাফোর। তাহলে সরাসরি কোনো কিছুর সঙ্গে যখন তুলনা করা হবে তখন আমরা বলবো মেটাফোর, আর যখন মতো ইংরেজি অ্যাজ বা লাইক ব্যবহার করে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে তখন বলবো সিমিলি। ক্লিয়ার? নেক্সট নেক্সট আমরা দেখব সিজড টু বি। সিজড টু বি মানে কি? মারা যাওয়া। এখানে মারা যাওয়ার ইংরেজি কবি তো ব্যবহার করতে পারতেন ডাই, কিন্তু ডাই ব্যবহার করেননি। এখানে মারা যাওয়ার ইংরেজি সিজ টু বি ব্যবহার করেছেন। সেই জন্য আমরা এটাকে বলবো, ফিগার অফ স্পিচ যেটা বলবো সেটা বলবো ইউফেমিজম। কি বলবো? সেটাকে ইউফেমিজম। ইউফেমিজম কার বলে? চলো আমরা আগে স্পেলিংটা লিখি তারপরে। ইউফেমিজম। ইউফেমিজম কার বলে? যখন আমরা কোনো কিছু কঠোর শব্দ ব্যবহার করলে মানুষ কষ্ট পাবে, মানুষ ভেঙে পড়বে, তখন আমরা সেই কঠোর শব্দটা ব্যবহার করি না। সফট শব্দ ব্যবহার করে কঠোর জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। যেমন তোমার আত্মীয় মারা গেছে, তোমার এই আত্মীয় মারা গেছে, মারা গেছে বললে তুমি হঠাৎ করে শক পেয়ে যাবে, হঠাৎ করে কষ্টে ভেঙে পড়বে। যদি মারা গেছে না বলে যদি আমি বলি যে গত হয়েছেন, স্বর্গে গেছেন, পরলোক গমন করেছেন, মানে সফট ভালো শব্দের মধ্যে দিয়ে আমি মারা যাওয়া কথাটা উল্লেখ করছি, তখন কিন্তু অতটা শক পাবে না যতটা মারা গেছে কথাটা বললে। তাহলে এই যে কঠোর শব্দগুলো যখন আমি আম বলবো না একেবারে সোজাসুজি, একটু ইনডাইরেক্টলি নরম ভাষায় একটু সফট ওয়ার্ড ব্যবহার করে বলবো, তখন বলবো ইউফেমিজম। এখানে সিজ টু বি মানে মারা যাওয়া, আমি বলেছি ডাই না বলে সিজ টু বি বলেছি। তার মানে ইউফেমিজম।
আরেকটা আছে, সেটা দেখো বিস্ময়ের চিহ্ন। অবাক হয়ে কবি এখানে বলেছেন, ও দ্য ডিফারেন্স টু মি। তাহলে এটাকে আমরা বলবো, একটা ফিগার অফ স্পিচ এখানে পাই, সেটাকে আমরা বলবো এক্সক্লামেশন। এক্সক্লামেশন, এই ফিগার অফ স্পিচটা আমরা এখানে পাই। সো যদি টপিকটা ভালো লাগে, এই কবিতাটা ভালো লাগে, তোমরা লুসি পোয়েমের ডিটেলস, ব্যাকগ্রাউন্ড সব কিছু আমার কাছে চাও, এসএলএসটির জন্য তোমাদের যা যা টপিকের প্রয়োজন আমাকে কমেন্ট করো, আমি সেই টপিকটা এখানে আপলোড করে দেবো ভিডিওতে। এইভাবে ব্যাকগ্রাউন্ড প্লাস ইন্ট্রোডাকশন, কবিতার A to Z এক্সপ্লেনেশন যেভাবে করলাম এইভাবে। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে উইল সি অ্যাগেন অ্যান্ড